অপারেশন সিঁদুরের জবাব দিল পাকিস্তান। এবার ভারতে বুনিয়ানুল মারসুস অভিযান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও সামরিক ঘাঁটি ধ্বংসের দাবি। পরমাণু অস্ত্র নিয়ন্ত্রক কমিটির সঙ্গে বৈঠকে বসছেন শাহবাজ। 552 hours. Wait for our response. সামরিক স্থাপনা ও বিমান ঘাঁটিতে পাল্টা হামলার দাবি নয়াদিল্লির। সীমান্তে পাক সেনাদের প্রতি হতে সর্বোচ্চ সতর্কাবস্থায় ভারত। जवाबी हमले के टेक्निकल इंस्टॉलेशन, कमांड एंड कंट्रोल सेंटर, रडार साइट और हथियार भंडार को चुनकर निशाना बनाया गया। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী এবং আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি আদায়ে অনড় ছাত্র জনতা। রাজধানী শাহবাগ ব্লকের যাত্রাবাড়িতে অবস্থান। বিকেলে সারা দেশে গণজমায়েতের ডাক এনসিপির। রাজনৈতিক দল নিষিদ্ধ কোনো সমাধান নয় বললেন গয়েশ্বর। আইনের শাসন নিশ্চিতের তাগিদ। চট্টগ্রামে বিএনপির তারুণ্যের সমাবেশে আসছেন নেতাকর্মীরা। আব্দুল হামিদের দেশ ত্যাগে গাফিলতিকার খুঁজছে তদন্ত কমিটি। কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা। পার্বত্য চট্টগ্রামে স্বায়ত্ত শাসন চায় ইউপিডিএফ। ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক। সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ কাজে লাগাতে হবে বললেন আলী রিয়াজ। এবং প্রাথমিকে আবারও বৃত্তি পরীক্ষা চালুর পরিকল্পনা করছে সরকার, জানালেন শিক্ষা উপদেষ্টা। জিপিএ 5 পেয়েও অনেকেই বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় পাশ না করায় আক্ষেপ। অপারেশন সিঁদুরের জবাব দিল পাকিস্তান। ভারতে বুনিয়ানুল মারসুস নামে অভিযান শুরু করেছে ইসলামাবাদ। সেনাবাহিনী জানিয়েছে 3টি বিমান ঘাঁটিতে শনিবার ভোরে হামলা চালায় ভারত। এর জবাব দিতেই ধ্বংস করা হয়েছে ভারতের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ঘাঁটি। সাইবার হামলায় অচল করা হয়েছে পাওয়ার গ্রিডের 70%। জবাবে পাকিস্তানের 6টি সামরিক স্থাপনা ও 2টি বিমান ঘাঁটিতে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করছে ভারত। চলমান উত্তেজনার মধ্যে পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ কমিটির সঙ্গে আজ জরুরি বৈঠক ডেকেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। Wait for our response. ভারতীয় হামলার প্রতিশোধের অংশ হিসেবে শনিবার অপারেশন বুনিয়ানুল মারসুস নামে অভিযান শুরু করে পাকিস্তান। এর আওতায় ধ্বংস করা হয়েছে ভারতের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, ব্রহ্মসের ঘাঁটি ও উদমপুর পাঠানকোট এয়ারবেসের অপারেশন সক্ষমতা। পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রী আলিম খানও হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। এদিন সাইবার হামলার মাধ্যমে পাকিস্তান ভারতের পাওয়ার গ্রিডের 70% অচল করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদ মাধ্যম ডন। শনিবার সকালে শ্রীনগর সহ কয়েকটি স্থানে বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন স্থানীয়রা। নিয়ন্ত্রণ রেখার আশপাশের অনেক শহর ব্ল্যাকআউট করে রাখা হয়েছে। 15 মে পর্যন্ত বাড়ানো হয়েছে উত্তর পশ্চিমাঞ্চলের 32টি বিমানবন্দরে ফ্লাইট চলাচলের স্থগিতাদেশ। এদিকে পাকিস্তানের হামলার জবাব দিয়েছে ভারতও। সকালে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে দাবি করা হয়, পাকিস্তানের কয়েকটি সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। আঘাত হানা হয়েছে কয়েকটি বিমান ঘাঁটিতেও। भारतीय सशस्त्र बलों ने त्वरित व सुनियोजित जवाबी हमले किए। टेक्निकल इंस्टॉलेशन, कमांड एंड कंट्रोल सेंटर, रडार साइट और हथियार भंडार को चुनकर निशाना बनाया गया। रफीकी, मुरीद, चकलाला, रहमियार खान, सुकूर और चुनिया स्थित पाकिस्तानी ठिकानों पर एयर लॉन्च सटीक हथियारों व लड़ाकू जेट से प्रहार किए गए। ব্রিফিংয়ে দাবি করা হয়, পাকিস্তানের সেনারা সীমান্তের দিকে আরও এগিয়ে যাচ্ছে। ভারতীয় সেনারা যে কোনো পরিস্থিতির জন্য উচ্চ সতর্কাবস্থায় আছে বলেও জানান সোফিয়া কুরেশি। সংঘাতময় পরিস্থিতিতে পরমাণু কর্মসূচি নিয়ন্ত্রণকারী কমান্ডের সঙ্গে শনিবার জরুরি বৈঠক ডেকেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। আর হোয়াইট হাউস জানিয়েছে, উত্তেজনা প্রশমনে দুই দেশের নেতাদের সঙ্গে যোগাযোগ করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। এ বিষয়ে বিস্তারিত জানাতে স্টুডিওতে যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ইনান। ইনান, আপনাকে স্বাগত জানাচ্ছি। ইনান, পাকিস্তান কিন্তু অবশেষে প্রতিরোধের জায়গায় প্রত্যাঘাত শুরু করেছে। বুনিয়ানুল মারসুস নামে তারা পাল্টা হামলা চালিয়েছে। এখন কি অবস্থা সর্বশেষ যুদ্ধে? জাফর, আপনি জানেন যে গত 7 মে যখন প্রথমবারের মতো ভারত অপারেশন সিঁদুর অভিযানটি পরিচালনা করে, পাকিস্তান বলেছিল ভারত যদি নতুন করে কোনো ধরনের আঘাত না করে, ব্যবস্থা না নেয়, তাহলে পাকিস্তান হামলা করবে না। এরপরও কিন্তু পাকিস্তান থেমে থেমে
সীমান্তে তো দীর্ঘ 10 থেকে 12 দিন ধরে দুই দেশের সেনারা সংঘর্ষে জড়িয়েছে সীমান্তের যে নিয়ন্ত্রণ রেখায়। এর বাইরে আমরা দেখেছি রাফাল যুদ্ধ বিমান ভূপাতিত করা হয়েছিল সেই 7 মের সময়, কিন্তু এই হামলাটি কখন হবে এটি কিন্তু আসলে কেউ বলতে পারছিল না। তবে এটি অনুমেয় ছিল যে পাকিস্তান আসলে যে কোনো মুহূর্তে এই ধরনের প্রতিঘাত তারা করবে, এবং সবশেষ আজ তারা সেটি করলো। তারা এই অপারেশনটির নাম দিয়েছেন যে বুনিয়ান মারসুস। অর্থাৎ এই বুনিয়ান মারসুসের মধ্য দিয়ে পাকিস্তানের যেই আমরা বলছিলাম যুদ্ধকে দুই পক্ষ শুরু করবে কিনা, এখন কিন্তু একেবারে যুদ্ধের দ্বার প্রান্তে বলা যায়। কারণ এরই মধ্যে দু দেশের পক্ষ থেকেই কিন্তু অনেকগুলো দাবি করা হয়েছে। আমি যদি পাকিস্তানের কথা বলি, পাকিস্তানের যে সবশেষ অভিযানটি তারা দাবি করেছে তারা উচ্চ গতিসম্পন্ন বেশ কিছু মিসাইল হামলা করেছে, যেগুলো ভারতের মাটিতে গিয়ে পড়েছে এবং তাদের বেশ কিছু সামরিক স্থাপনা বিশেষ করে বিমান ঘাঁটি ধ্বংস হয়েছে বলে পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়েছে। ভারতের পক্ষ থেকে কিন্তু এই দাবিকে অস্বীকার করা হয়নি। তারা বলেছে যে তা আসলে পাকিস্তান হামলা চালিয়েছে এবং তাদের মাটিতে তাদের বেশ কয়েকটি উচ্চ গতির ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে এবং সেখানে বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, যদিও সেটির পরিমাণ সীমিত বলে ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এছাড়া আপনি জানেন যে ভারত আবার বলেছে যে তাদের পাল্টা যেই বুনিয়ান মারসুসের ব্যবস্থা হিসেবে সঙ্গে সঙ্গেই ভারতের বেশ কিছু যুদ্ধ বিমান গিয়ে বিভিন্ন জায়গায় আঘাত হানার দাবি করেছে। পাকিস্তানের পক্ষ থেকে বলেছে তারা সেগুলো আবার প্রতিহত করেছে। এই দাবি পাল্টা দাবির মধ্যে এখন পর্যন্ত সীমাবদ্ধ, যদিও ভারতের পক্ষ থেকে বলা হয়েছে যে পাকিস্তানের যে সবশেষ হামলায় যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে ঠিক সম পরিমাণ আঘাত করার দাবি করেছে ভারত। এর মধ্যেই আসলে সীমাবদ্ধ তাদের এই যে দাবির কথা বললাম। এছাড়া আপনি জানেন যে যুদ্ধ যদি আসলে দুপক্ষের মধ্যে শুরু হয়ে যায় সেই ক্ষেত্রে কোন পথে যেতে পারে এ নিয়ে কিন্তু বিশ্ব সম্প্রদায় উদ্বেগ, এবং সেই জায়গা থেকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দুদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেই কথা বলেছেন মার্কো রুবিও। তিনি দুদেশকে শান্ত হওয়ার কথা বলেছেন এবং যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত মধ্যস্থতার ভূমিকায় আসতে চায় সেটি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বারবার নিশ্চিত করা হয়েছে। তবে যে দুটি দেশে যেহেতু পরমাণু শক্তিধর রাষ্ট্র, সেই কারণে কিন্তু সংখ্যাটা অনেক বেশি। ইরান একটু বলবেন, দু দেশে কিন্তু আঘাত পাল্টা আঘাত করছে, তাহলে যুদ্ধ বলতে পূর্ণমাত্রায় যুদ্ধ বলতে আসলে কি? এখন আসলে পূর্ণমাত্রার যুদ্ধ বলতে আপনি জানেন যে সিঁদুর অভিযানের পরপরই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি বলেছেন যে ভারত যে ধরনের অভিযান চালালো সেটি যুদ্ধের মতো, অর্থাৎ যুদ্ধের অ্যাক্ট অফ ওয়ার বলে তিনি অভিহিত করেছিলেন। এর পরপরই ভারতের পক্ষ থেকে বলা হয়েছে এটি আসলে যুদ্ধ না, তারা আসলে সন্ত্রাসবাদ দমন করছে, যে কারণে কোনো পক্ষই কিন্তু সরাসরি যুদ্ধের কথা বলেনি। কিন্তু বিশ্লেষকরা বলছেন যে দুদেশ যেভাবে করে এগোচ্ছে সেটি আসলে যুদ্ধের রূপ নিতে খুব বেশি সময় লাগবে না। এই অভিযান পাল্টা অভিযানের মধ্য দিয়ে এখন যুদ্ধের রূপ নিচ্ছে কিনা সেই বিষয়গুলো কিন্তু আসলে এখন সামনে আসে। এবং আপনাকে যেটি বলছি যে আসলে কি এটি যুদ্ধের দিকে রূপ নিচ্ছে, বিশ্লেষকরা বেশ কিছু কথা বলেছেন এই বিষয়ে যে ভারত এবং পাকিস্তানের যে উত্তেজনা, এই উত্তেজনায় যদি হিসেবে ভুল হয়, অর্থাৎ ভুল হিসেব নিকেশের কারণে এই যুদ্ধ এমন মাত্রায় নিয়ে যেতে পারে যেই দায়ভার কিংবা যেই ক্ষয়ক্ষতি ভারত পাকিস্তান দুপক্ষই এটার খেসারত দেওয়ার জন্য তারা প্রস্তুত নয়। অর্থাৎ এই যুদ্ধ পরমাণু বিপর্যয়ের দিকেও নিয়ে যেতে পারে। শাহবাজ শরীফ আজকে তার পরমাণু নিয়ন্ত্রক কমিটির সঙ্গে একদম পরমাণু নিয়ন্ত্রক কমিটির সঙ্গে বৈঠকে বসবে। আবার ভারতের পক্ষ থেকেও এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বেশ কয়েকটি বৈঠকের কথা রয়েছে। বিশ্লেষকরা যেটি বলছেন যে এখন পর্যন্ত যুদ্ধে যদি আসলে দুপক্ষে জড়িয়ে যায় সেটি আসলে কোন পর্যায়ে গিয়ে থামবে সেটি আসলে অনুময় করা খুবই কঠিন। এ বিষয়ে আমাদের হাতে একটি প্রতিবেদন আছে জাফর, আমরা সেটি আগে একটু দেখে আসি। অপারেশন সিঁদুরের জবাবে শুরু হলো অপারেশন বুনিয়ানুন মারসুস। পারমাণবিক শক্তিধর দুই দেশের এমন পাল্টাপাল্টি অভিযানকে বিশ্লেষকরা বর্ণনা করছেন পূর্ণাঙ্গ যুদ্ধের পূর্বাভাস হিসেবে। 7 এপ্রিল নতুন করে সংঘাত শুরুর পর শান্তিপূর্ণ সমাধানের জন্য মিত্র দেশগুলোর সঙ্গে আলোচনা করেছেন দুই দেশেরই কূটনীতিকরা। তবে মুখে যুদ্ধ বন্ধের আহ্বান জানালেও একে অপরের সামরিক স্থাপনায় হামলা চালানোর ঘটনা আরও বিপর্যয়ের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। আর এই প্রবণতা তৈরি হয়েছে দেশ দুটির অভ্যন্তরীণ সামাজিক ও রাজনৈতিক চাপ থেকে। পাকিস্তানের জনপ্রিয়তা হারানো রাজনৈতিক সরকার ও সেনাবাহিনী এই উত্তেজনাকে জাতীয় ঐক্য গড়ার উপায় হিসেবে দেখছে। অভিযানের নাম অপারেশন বুনিয়ানুন মারসুস দেয়াটাও সে অর্থ বহন করে। আল জাজিরা ও অ্যারি নিউজের প্রতিবেদনে অভিযানের নামের অর্থের ব্যাখ্যায় বলা হয়েছে এর মাধ্যমে শক্তিশালী ঐক্যের বার্তা দিতে চায় পাকিস্তান। অন্যদিকে ভারতের মোদী সরকারও জনগণের সামনে শক্ত অবস্থান দেখাতে চায়। ফলে রাজনৈতিক সুবিধা নিতে গিয়ে উভয় পক্ষই ঝুঁকি নিতে পিছপা হচ্ছে না, আর তাতেই বাড়ছে ভুলের সম্ভাবনা।
এদিকে আলোচনার মাধ্যমে ভারত পাকিস্তান উত্তেজনা কমাতে চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, সৌদি আরব, ইরান, সংযুক্ত আরব আমিরাত। এমনকি G7 এর অন্তর্ভুক্ত দেশগুলো নয়াদিল্লি, ইসলামাবাদকে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে। তবে দেশগুলোর উল্লেখযোগ্য সক্রিয়তা না থাকার সমালোচনা করছেন বিশ্লেষকরা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির ও প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে একাধিকবার কথা বলেছেন। পাশাপাশি নিয়মিত যোগাযোগ করছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গেও। প্রেসিডেন্ট ট্রাম্প সংঘাত বন্ধ চান বলে একাধিকবার জানিয়েছে হোয়াইট হাউস। রাইসা জান্নাত, সময় সংবাদ। ইনান, আমরা তো দেখছিলাম ইতোমধ্যে পাকিস্তান হামলা করেছে ভারতে, তো যুদ্ধ মানেই তো বেসামরিক যে নাগরিক রয়েছে দুটি দেশের তাদের উপরও তো নিশ্চয়ই এর প্রভাব পড়ছে। তো আমাদেরকে একটু জানাবেন দুই দেশের বেসামরিক নাগরিকের নিহতের সংখ্যাটা আসলে দুপক্ষই আমরা বললাম না একটু আগে যে পাল্টা দাবি করছে পাল্টা দাবি। ভারতের পক্ষ থেকে প্রথম দিন যেটি বলা হয়েছিল তাদের হামলায় যারা মারা গেছেন সবাই সন্ত্রাসী বলে আখ্যা দেওয়া হয়েছিল, কিন্তু এর মধ্যে আপনি জানেন যে পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে যে বেশ কয়েকজন সিভিল অর্থাৎ বেসামরিক মানুষও কিন্তু নিহত হয়েছেন। ভারতের পক্ষ থেকে এই সংখ্যাটি ছিল 33, যে বলেছে যারা 33 পাকিস্তানি মারা গেছে। আবার পাকিস্তানের পক্ষ থেকেও কিন্তু পাল্টা দাবি করা হয়েছে। আপনি যেটি বললেন যে বেসামরিক মানুষ মারা যাচ্ছে, নিঃসন্দেহে বেসামরিক মানুষ হতাহতের ঘটনা ঘটছে, বিশেষ করে কাশ্মীর এলাকাটি, বিশেষ করে জম্মু কাশ্মীর এবং আজাদ কাশ্মীর দুপক্ষেই কিন্তু ক্ষয়ক্ষতির সংখ্যা আমরা পাচ্ছি। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য ভিডিও ছড়িয়ে পড়ছে যেখানে হতাহতের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে, কিন্তু একেবারে সঠিক করে আসলে সংখ্যাটি কত এখন পর্যন্ত এই পরিমাণ আসলে নিরূপণ করা সম্ভব হয়নি। এটি হয়তো বা দুপক্ষ পরবর্তীতে যখন জানাবে আমরা আমাদের দর্শককে সেটি জানাতে পারবো। ইনান, ধন্যবাদ আপনাকে। পাকিস্তান এবং ভারতের চলমান উত্তেজনা নিয়ে আলোচনায় আমাদের সঙ্গে স্টুডিওতে এতক্ষণ যুক্ত ছিলেন সহকর্মী ওমর ইনান। অন্য প্রসঙ্গ, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগ ও যাত্রাবাড়িতে গণ অবস্থান ও ব্লকেট কর্মসূচি পালন করছে ছাত্র জনতা সহ সর্বস্তরের মানুষ। জুলাই বিপ্লবের এতদিন পরে এসেও জুলাই ঘোষণাপত্র প্রকাশ না করায় সরকারকে এক হাত নেন তারা। গণহত্যায় জড়িতদের দেশ ছাড়ার ঘটনায় ব্যক্ত করেছেন ক্ষুব্ধ প্রতিক্রিয়া। যতদিন পর্যন্ত ফ্যাসিস্ট দলটি নিষিদ্ধ না হবে ততদিন পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা তাদের। স্লোগানে প্রকম্পিত রাজধানীর শাহবাগ চত্বর। ছাত্র জনতার গণ অবস্থান কর্মসূচির দ্বিতীয় দিনে সকাল থেকেই শাহবাগে জড়ো হতে থাকেন রাজনৈতিক দল ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আন্দোলনকারীরা আওয়ামী লীগ সরকারের আমলে সংগঠিত খুন ও গুমসহ মানবতা বিরোধী নানা অপরাধের ফিরিস্তি তুলে ধরে ফেসিবাদী দলকে নিষিদ্ধের দাবি জানান। যতদিন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা না আসবে ততদিন রাজপথে থাকবেন বলেও জানান তারা। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, যাতে করে ওরা আবার ক্ষমতায় এসে জনগণের উপরে বা প্রতিহিংসার যে রাজনীতি সেটা না করতে পারে। যতক্ষণ পর্যন্ত না আওয়ামী লীগকে নিষিদ্ধের ঘোষণা আমাদের কানে আসবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে বাসায় যাব না ইনশাআল্লাহ। জুলাই বিপ্লবের 10 মাস পরে এসেও বিপ্লবের ঘোষণাপত্র জনসমক্ষে না আসায় হতাশ ছাত্র জনতা। সরকার ও প্রশাসনের সহযোগিতায় হত্যা মামলার আসামি সহ স্বৈরাচারের দোসররা দেশ ছাড়ছে জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা। জুলাই আন্দোলনে যেভাবে ছাত্র জনতাকে খুন করেছে তাদের বিচার হওয়া অবশ্যই জরুরি। আমরা এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো সংস্কার বিচার দেখতে পাইনি। 10টা মাস পেরিয়ে গেছে, আমাদের জুলাই যে ঘোষণাপত্র এখনো পর্যন্ত আমাদের আশা দিয়ে আশাহত করেছে। আওয়ামী লীগকে সারা জীবনের জন্য ব্যান করে দেওয়া এবং ওদেরকে রাজনীতিতে কখনোই সুযোগ না দেওয়া। অবস্থান কর্মসূচির কারণে শাহবাগ মোড়ের চতুর্দিকের রাস্তা বন্ধ থাকলেও অ্যাম্বুলেন্স সহ জরুরি সেবার গাড়িগুলো নির্বিঘ্নে চলাচল করে। এদিকে যাত্রাবাড়িতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ছাত্র জনতা। তারা বলছেন জুলাই আন্দোলনের পাওয়ার হাউস খ্যাত যাত্রাবাড়ি থেকেই আওয়ামী লীগের কবর রচনা করা হবে। অন্তর্বর্তী সরকারকে খুবই সুস্পষ্ট বার্তা দিতে চাই, হয় তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করুক কিংবা তারা যাতে পদত্যাগ করুক। আহত পঙ্গুত্বের এবং শহীদদের বিচার না করে সরকার মেতে আছে কোথায় আওয়ামী লীগের কে কাকে বর্ডার পার করতে পারবে, কত টাকার বিনিময় সেখানে। আওয়ামী লীগের যত অঙ্গ সংগঠন আছে তাদের সকল রাজনৈতিক কার্যক্রমকে এই দেশ থেকে পরিপূর্ণভাবে নিষিদ্ধ করে দেওয়া। শাহবাগের চলমান গণজমায়েতের দাবির সঙ্গে সংহতি জানিয়ে 7 দফা দাবি তুলে ধরেন তারা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে শাহবাগে আছেন রিপোর্টার শাকির আহমেদ, সরাসরি যাচ্ছি তার কাছে।
নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগে ছাত্র জনতার যে গণ অবস্থান কর্মসূচি সেটি কিন্তু চলছে, সকাল থেকে শুরু হয়েছে এবং বিকালে একটি আনুষ্ঠানিক সমাবেশ রয়েছে। আমরা দেখতে পেয়েছি শুধু ছাত্র জনতা নয়, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও কিন্তু আজকের এই যে অবস্থান কর্মসূচি সেটিতে তারা শরিক হয়েছেন এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অর্থাৎ যে সমাবেশের যে সময়টি রয়েছে সেই সময়টি ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এখানের উপস্থিতির সংখ্যাটা কিন্তু বাড়ছে। যদি বলি এখানে যারা আসছেন তারা কিন্তু বলছেন যে খুব দ্রুত সময়ের মধ্যে যেন এই আওয়ামী লীগের নিষিদ্ধকরণ যে প্রক্রিয়াটি রয়েছে সেই প্রক্রিয়াটি যেন সম্পন্ন করা হয়, সেই দাবি তারা এখান থেকে তুলছেন। পাশাপাশি তারা বলছেন যে গত 16 বছরে আওয়ামী লীগ নানা ধরনের গণহত্যা, শাপলা গণহত্যা, পিলখানার ট্রাজেডি সহ নানা ধরনের হত্যাকাণ্ডের মাধ্যমে আসলে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত হয়েছে। এই দাবিতে কিন্তু তারা বলছেন যে দ্রুত সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে একটি ঘোষণা দেওয়া হয় যার মাধ্যমে এই আওয়ামী লীগের নিষিদ্ধের যে আনুষ্ঠানিক প্রক্রিয়া সেই আনুষ্ঠানিক প্রক্রিয়া যেন সম্পন্ন হয়। এবং তারা বলছেন যে সরকারের পক্ষ থেকে নজরদারি না থাকার কারণে বা সরকারের পক্ষ থেকে কোনো ধরনের আসলে অ্যাকশন না থাকার কারণে গণহত্যার সম্পৃক্ত যারা বিভিন্ন হত্যা মামলার আসামি যারা আছেন তারা কিন্তু দেশ ছেড়ে পালাচ্ছেন, এমন অভিযোগও কিন্তু তারা করছেন। পাশাপাশি তারা বলছেন যে এই জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র সেই জুলাই বিপ্লবের ঘোষণাপত্র গত 10 মাসে আসলে সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়নি। সেই ক্ষেত্রে তারা বলছেন যে দ্রুত সময়ের মধ্যে যেন জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র সেই ঘোষণাপত্রটি যেন খুব দ্রুত প্রকাশ করা হয়। তো সমাবেশকে সামনে রেখে তারা কিন্তু ইতোমধ্যে জমায়েত হতে শুরু করেছেন এবং তারা এই গণজমায়েত থেকে পরবর্তী যে কর্মসূচি তাদের সেটি ঘোষণা করবেন। এই ছিল আমার কাছে রাজধানীর শাহবাগ থেকে ছাত্র জনতার যে গণ অবস্থান কর্মসূচি সেটির সর্বশেষ খবর রাখা। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশের খবর জানছিলাম শাহবাগ থেকে। রাজনৈতিক দল নিষিদ্ধ করে কোনো সমস্যার সমাধান হয় না উল্লেখ করে আইনের শাসন নিশ্চিতের আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, মানুষই ঠিক করবে কে গ্রহণযোগ্য বা নিষিদ্ধ। সকালে জাতীয় প্রেস ক্লাবে 12 দলীয় জোটের সমাবেশে যোগ দিয়ে একথা বলেন তিনি। এছাড়াও যারা ১-১১ সৃষ্টি করেছে তারাই আজ নেপথ্যে থেকে এ সরকারের কলকাঠি নাড়াচ্ছে বলে দাবি করেন বিএনপির এ সিনিয়র নেতা। তারেক রহমানের দেশে ফিরতে কোনো বাধা নেই, সরকারের তরফ থেকে এ ব্যাপারে নিশ্চয়তা দিতে হবে বলেও জানান তিনি। গণতন্ত্র এবং সংস্কার কেউ কারো প্রতিদ্বন্দ্বী নয়, গণতন্ত্রই সংস্কারের পূর্ব শর্ত বলেও মন্তব্য করেন গয়েশ্বর চন্দ্র রায়। আমি রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে বলছি, কখনো কোনো রাজনৈতিক দল নিষিদ্ধকরণের মধ্যে রাজনৈতিক সমস্যার সমাধান হয় না। জনগণের আকাঙ্ক্ষা বিরোধী, জনগণের ইচ্ছার বিরোধী যে সকল রাজনৈতিক দলের কর্মকাণ্ড থাকে তারা একসময় এমনি বিলীন হয়ে যায়। জনগণ সিদ্ধান্ত নেব কাকে রাখবে কাকে ফেলবে। সরকারের প্রধানের কাছে আপনি স্পষ্ট ভাষায় বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিদেশ দেশে ফিরতে কোনো বাধা নাই। চট্টগ্রামে বিএনপির তারুণ্যের সমাবেশ ঘিরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। নগরীর ঐতিহাসিক পোলো গ্রাউন্ড মাঠে সমাবেশ শুরু হবে বিকেল 5টায়। তারুণ্যের সমাবেশে যোগ দিতে সকাল থেকেই বিভাগের 11 জেলা ও 99 উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হন নেতাকর্মীরা। নেতাকর্মীদের স্লোগানে মুখর পুরো এলাকা। সমাবেশে 5 লাখ তরুণের সমাগম হবে বলে আশা নেতাকর্মীদের। উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখছে, আজকে আমরা দেখতে পাচ্ছি এই 8 মাসেও তাদের হচ্ছে। তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সর্বোচ্চ ভূমিকা রাখবে। ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণের জন্য, তরুণদেরকে এন্ডোর্সমেন্ট করার জন্য, মেসেজ দেওয়ার জন্য এবং তরুণদেরকে সংযুক্ত করার জন্য আজকের এই সমাবেশ। এই সমাবেশ থেকে স্পষ্ট বার্তা দিতে চাই, আপনারা অবিলম্বে তারুণ্যের ভোটের অধিকার, রাজনৈতিক অধিকার, সভা সমাবেশের অধিকার ফিরিয়ে দিন। এই মুহূর্তে পলো গ্রাউন্ড মাঠে আছেন সহকর্মী আহমেদ সালেহীন। সরাসরি যাচ্ছি তার কাছে। সালেহীন,
ধন্যবাদ। আমি এই মুহূর্তে অবস্থান করছি চট্টগ্রামের ঐতিহাসিক পোলো গ্রাউন্ড মাঠে, যেখানে বিএনপির 3টি অঙ্গ সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের উদ্যোগে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় যে সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে, সেই অনুষ্ঠানে যে সমাবেশটির শুরুর আগে আমি অবস্থান করছি। তবে সমাবেশের কথা বলার আগে আমি একটু বলে রাখতে চাই যে আজকে চট্টগ্রামে আমরা দেখতে পাচ্ছি যে মোবাইলের যে ওয়েদার আপডেটে সেখানে 38 ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে চট্টগ্রামের ওয়েদার, কিন্তু আসলে অনুভব হচ্ছে 42 ডিগ্রি সেলসিয়াস মতো। অর্থাৎ প্রচণ্ড গরমের কারণে মাঠে কিন্তু এখনো পর্যন্ত নেতাকর্মীরা তারা কিন্তু সেভাবে আসেনি। তবে কিছু সংখ্যক মানুষ যারা মঞ্চের সামনে ভিড় করছেন, আর আয়োজকরা বলছেন যে এই সমাবেশে আসার জন্য তারা যেন নির্দিষ্ট সময়ে অর্থাৎ 3টার দিকে যেন তারা আসেন, অর্থাৎ রোদটা যদি একটু কমে তখন যেন এসে তারা এই সমাবেশে তারা তাদের যেই কার্যক্রম সেটি যেন পরিচালনা করতে পারে। তবে একটা বিষয় বলে রাখা যায়, আমি মূল কথা যেতে চাই, সেটি হচ্ছে যে আজকের যে সমাবেশ মূলত তরুণদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করার অর্থ হচ্ছে যে রাজনীতিতে তাদের ভাবনা কি, তারা তরুণরা যে আসলে আগামীর দিনে যে তারা অগ্রদূত হিসেবে কাজ করবেন, তারা যে ভূমিকা রাখবেন এবং আগামীর যে বাংলাদেশ গড়ার জন্য যে বিগত আন্দোলনগুলোতে তরুণদের সম্পৃক্ততা ছিল এবং তাদের যে অবদান ছিল, সেটি যেন সামনের দিনগুলোতে তারা কাজে লাগাতে পারেন এবং তাদের মেধা, তাদের বিচক্ষণতা এবং তাদের যে চিন্তাভাবনা, ধারণাগুলি, সেগুলিকে সামনে এনেই মূলত সামনের বাংলাদেশ বিনির্মাণের জন্য তারা কাজ করবেন। এই সমাবেশের মূল উদ্দেশ্য সত্যি বলতে সেটাই। এবং ইতিমধ্যে আমরা জানেন যে এখানে আয়োজকরা আশা করছেন 4 থেকে 5 লক্ষ মানুষ, অর্থাৎ তরুণরা এখানে অবস্থান করবেন, যারা শুধু 3টি অঙ্গ সহযোগী সংগঠন বিএনপির তারাই নয়, এবং যারা রাজনীতির বাইরেও যারা আছেন তারাও আজকের সমাবেশে আমন্ত্রিত আছেন। তারা আসবেন এবং তাদের ভাবনা তুলে ধরবেন এবং তারা এই সমাবেশের মাধ্যমে নতুন করে যে তাদের যে চিন্তাভাবনা সেটি তারা তুলে ধরার চেষ্টা করবেন, সেটি কিন্তু বলা হচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা তারা কিন্তু হচ্ছে বিএনপির ছাত্রদল থেকে শুরু করে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতারাও কিন্তু এখানে আছেন, যারা আয়োজক আছেন। এবং 3টার সমাবেশ শুরু হওয়ার পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমকে, যিনি এই অনুষ্ঠানের প্রধান অতিথি, তিনি এখানে উপস্থিত হবেন এবং বিশেষ অতিথি আমির খসরু মাহমুদ চৌধুরী, স্থায়ী কমিটির সদস্য, তিনিও কিন্তু এই অনুষ্ঠানে উপস্থিত হবেন এবং তারা তাদের বক্তব্য রাখবেন বলে আমরা জানতে পেরেছি। তো এখন পর্যন্ত এই সমাবেশে এই পোলো গ্রাউন্ড মাঠে বিএনপির 3টি অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে যে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা সমাবেশের সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামের পোলো গ্রাউন্ড থেকে। ধারাবাহিক প্রক্রিয়ার মধ্য দিয়ে দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল ও প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছে গণ অধিকার পরিষদ। সকালে রাজধানীর পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। এ সময় সভাপতি নুরুল হক নূর বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে দেশে আবারও স্বাধীনতা ও সার্বভৌমত্বের সংকট তৈরি হবে। উপদেষ্টা পরিষদকে দুর্বল আখ্যায়িত করে তা পুনর্গঠনের দাবিও জানান তিনি। পরে স্মারকলিপি জমা দিতে দলটির নেতাকর্মীরা যমুনা অভিমুখে যাত্রা শুরু করেন। জাতীয় সংলাপ করেন আর নাই করেন, অনতিবিলম্বে আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত আসতে হবে। অন্যথায় আজকে আমরা যমুনা ঘেরাও না করে আপনাদেরকে ছাড় দিচ্ছি, পরবর্তী গণ অধিকার পরিষদের রাজপথের কর্মসূচিতে কোনো ছাড় দেওয়া হবে না। এই যে দুর্বল ভঙ্গুর উপদেষ্টা পরিষদ, এই উপদেষ্টা পরিষদ দিয়ে বিপ্লবী বা গণ অভ্যুত্থান পরবর্তী সরকার চলছে না। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ত্যাগে গাফিলতিকার তা খুঁজতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শনের সময় কথা জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, জড়িতরা কেউ ছাড় পাবে না। জানান, এরই মধ্যে কয়েকজনের বিরুদ্ধে প্রাথমিক ব্যবস্থা নেওয়া হয়েছে। ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা চলছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ত্যাগ ঘিরে নানা মহলে তোলপাড়ের মধ্যে শনিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম। ইমিগ্রেশন কার্যক্রম পরিদর্শন শেষে গণমাধ্যমের মুখোমুখি হন উপদেষ্টা। জানান, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ত্যাগের ঘটনায় ছাড় পাবেন না দায়ীরা। এসপি অফিস থেকে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোনো কাগজ পাঠাইছে আমার জানা নাই, এই জন্য কিন্তু একটা ইনকোয়ারি কমিটি করা হয়েছে। যেহেতু ইনকোয়ারি কমিটিটা এটা পুঙ্খানুপুঙ্খানু দেখে এটার বিরুদ্ধে একটা আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বলবে, এবং এটার জন্য যারা দোষী তারা কেউ আইনের আওতায় তাদের শাস্তি পেতেই হবে।
ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফেরাতে চেষ্টা চলছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এটার জন্য তো প্রক্রিয়া সবসময় জারি আছে। ইন্টারপোলের মাধ্যমে আমরা তো চেষ্টা করতেছি। অনেক তো জানেন যে এটা তো ইন্টারপোল তো আমার কথার সাথে সাথে তো কাজ করবে, ওইটা তো আর আমার আন্ডারে না, ওইটা তারা সময় হয়তো তাদের আইন কানুন মতো তারা ব্যবস্থা নেয়। জনভোগান্তি এড়াতে রাস্তায় আন্দোলন না করারও অনুরোধ করেন উপদেষ্টা। সবারই দাবি দাওয়াটা যদি রাস্তা ছেড়ে এমন জায়গায় করে যেখানে জনগণের ভোগান্তি না হয়, ওই জায়গায় করতে পারলে সবচেয়ে ভালো। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। গ্রীষ্মের খরতাপে পুড়ছে দেশ। মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। থাকবে আরও 1 সপ্তাহ। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ। পার্বত্য চট্টগ্রামের স্বায়ত্তশাসনের দাবি জানিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ। সকালে সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এ দাবি জানায় দলটি। এ সময় কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেছেন, সব নাগরিকের অধিকার সুরক্ষিত করতে পারে এমন জাতীয় সনদ তৈরি করতে তারা কাজ করছেন। প্রথমবারের মতো সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ তৈরি হয়েছে, যেটি কাজে লাগাতে হবে। 5 সংস্কার কমিশনের প্রস্তাবনায় ঐকমত্য তৈরি করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনা করছে জাতীয় ঐকমত্য কমিশন। শনিবার সকালে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ এর সঙ্গে বৈঠকে বসেন কমিশন সদস্যরা। জাতীয় সংসদের এলডি হলে বৈঠকে ইউপিডিএফ এর পক্ষে নেতৃত্ব দেন দলটির সংগঠক মাইকেল চাকমা। স্বাগত বক্তব্যে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, নাগরিকের অধিকার প্রতিষ্ঠার জন্য ঐকমত্যের ভিত্তিতে জাতীয় সনদ তৈরির কাজ করছে কমিশন। রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে এমন এক ব্যবস্থার মধ্য দিয়ে যেখানে নাগরিক যেন কোনো অবস্থাতেই মনে না করেন যে তার অধিকার ভুলুণ্ঠিত হয়েছে, তার যেন এই অধিকার থাকে, এই প্রতিষ্ঠান থাকে যা তার অধিকারকে সুরক্ষা করবে। গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে যে রাষ্ট্র মানবিক মর্যাদা নিশ্চিত করে, সামাজিক সুবিচার নিশ্চিত করে, সকলের মধ্যে সাম্য প্রতিষ্ঠা করে, সেই লক্ষ্যে আমরা সকলে কাজ করার চেষ্টা করছি। আলোচনা শেষে ইউপিডিএফ এর সংগঠক মাইকেল চাকমা জানান, পার্বত্য এলাকায় নাগরিকরা সব সময় নির্যাতিত হয়ে আসছে, এর স্থায়ী প্রতিকার করতে হবে। তিনি বলেন, আঞ্চলিক দলগুলোর নিবন্ধন নিশ্চিত করা, নিবন্ধন শর্ত শিথিল করার দাবি জানিয়েছে তার দল। অভ্যুত্থান পরবর্তী আজকে যে 2025 সালে এসে 24-25 সালে এসে যেন আর সেই 72 সালের যে ভুল পুনরাবৃত্তি না হয়, এবং এখনই আমাদের সময়, এই সময়টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেন সাংবিধানিক কাঠামোর মধ্যে থেকে পার্বত্য চট্টগ্রামের সমস্যা সমাধানের প্রকৃত পথ খুঁজে বের করা হয়। প্রথম ধাপের আলোচনায় এ পর্যন্ত ইউপিডিএফ সহ 28টি রাজনৈতিক দল কমিশনের সঙ্গে আলোচনায় অংশ নিয়েছে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। প্রাথমিকে আবারও বৃত্তি পরীক্ষা চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ডক্টর চৌধুরী রফিকুল আবরার। তিনি বলেছেন, সরকার শিক্ষা উপদেষ্টা জিপিএ 5 পেয়ে অনেকেই বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় পাশ না করার আক্ষেপ জানিয়েছেন। তিনি প্রাথমিকে আবারও বৃত্তি পরীক্ষা চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ডক্টর চৌধুরী রফিকুল আবরার। সকালে রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে কথা জানান তিনি। একই অনুষ্ঠানে নিজ বক্তব্যে বাণিজ্যিকরণের ফলে বাংলাদেশের শিক্ষার গুরুত্ব কমে যাচ্ছে বলে মন্তব্য করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার। শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর চৌধুরী রফিকুল আবরার আরও বলেন, শিক্ষকদের যথাযথ সম্মানী দিতে বরাবরই রাষ্ট্র ব্যর্থ হচ্ছে। বর্তমান সরকার শিক্ষকদের যথাযথ মর্যাদা দিতে করণীয় সকল পদক্ষেপ গ্রহণ করছে বলেও উল্লেখ করেন তিনি। এ সময় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মুনাফালোভী মনোভাবের নিন্দা জানান উপদেষ্টারা। এবছর শিক্ষা সপ্তাহ উপলক্ষে 14 ক্যাটাগরিতে 150 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়েছে। বৃত্তি পরীক্ষা সেগুলো আবার নতুন করে ইন্ট্রোডিউস করা যায় কিনা, এগুলো আমরা দেখছি। সো এই বিষয়গুলোর মধ্যে উপবৃত্তির কথা হয়েছে। এখানে আমরা 2 মন্ত্রণালয়ের যৌথভাবে বেশ কিছু কাজ আমাদেরকে করার সুযোগ রয়েছে, এবং ব্যক্তিগতভাবে যে অ্যাডভাইজার সাহেব, ওনার সাথে আমার ভালো রকমের একটা আমাদের বোঝাপড়া আছে, এবং আমরা আশা করি যে এটা এই ধারাবাহিকতা প্রাইমারি থেকে যে সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, টারশিয়ারি চলমান যে একটা প্রক্রিয়া, সেটা আমরা খুব ভালো মতো আমরা এফেক্টিভলি দিতে পারবো। শিক্ষার একটা মুনাফার ক্ষেত্র হয়ে উঠছে।
এবং এই দুইটা বিষয় হচ্ছে গিয়ে আমাদের শিক্ষার উন্নতি না হওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ। দুপুরের সময় আরও থাকছেন। চলে গেলেন বরেণ্য লোকসঙ্গীত শিল্পী ও গবেষক মুস্তাফা জামান আব্বাসী। সঙ্গীতাঙ্গনে শোকের ছায়া। দীর্ঘদিন ধরে ভুগছিলেন বার্ধক্যজনিত নানা জটিলতায়। গ্রীষ্মের খরতাপে পুড়ছে সারা দেশ। তীব্র গরমে বিপর্যস্ত প্রাণ প্রকৃতি। আবহাওয়া অফিস জানায় সারা দেশের ওপর দিয়ে বইছে মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ। এ অবস্থা আরও 1 সপ্তাহ থাকবে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। প্রখর রোদে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা। গ্রীষ্মের খরতাপ যেন ধারণ করেছে রুদ্র মূর্তি, যাতে পড়ছে রাজপথ, দুর্বিসহ হয়েছে জনজীবন। কেবল সিলেট ছাড়া এই দাবদাহ বয়ে যাচ্ছে দেশের প্রতিটি জেলায়। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বলছেন 12 মের পর বৃষ্টি হলে কিছুটা প্রশমিত হতে পারে এই দহন দৈত্য। রাজধানীর মতো তাপমাত্রার পরদে নাজেহাল ঢাকার বাইরের জনজীবনও। গত কয়েকদিন ধরে বিভিন্ন জেলায় তাপমাত্রা রেকর্ড হয়েছে 39 থেকে 42 ডিগ্রি সেলসিয়াস। এর মধ্যে সর্বোচ্চ ছিল রাজশাহী ও চুয়াডাঙ্গায়। আবহাওয়াবিদ বলছেন আগামী 18 বা 19 মের পর থেকে দাবদাহ কমে ধীরে ধীরে স্বস্তি ফিরতে পারে। ধীরে ধীরে আস্তে আস্তে অনেক জেলা থেকে আস্তে আস্তে প্রশমিত হতে পারে। তবে খুলনা, রাজশাহীর কিছু অংশ, বরিশাল এবং চিটাগাংয়ে অনেক জায়গায় তাপপ্রবাহ থাকতে পারে। তো পুরো দেশ তাপপ্রবাহ মুক্ত হতে গেলে একটু সময় দিতে হবে, মানে অপেক্ষা করতে হবে আমাদের 18-19 তারিখ পর্যন্ত। চলমান মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত স্বাস্থ্যগত ঝুঁকি এড়াতে বিনা প্রয়োজনে বাইরে না যাওয়ার পরামর্শ এই আবহাওয়াবিদের। পুরোপুরি জেলা বাংলাদেশ। শবনব নিবিড়, সময় সংবাদ, ঢাকা। নগরীর জলাবদ্ধতা নিরসনে কর্ণফুলী নদীতে সংযুক্ত চাকতাই ও রাজাখালীর মতো 8টি খালের মুখ খনন করছে চট্টগ্রাম বন্দর। প্রথম পর্যায়ে 300 কোটি টাকার নদীর মেইনটেনেন্স ড্রেজিং এর আওতায় খনন করা হবে। ময়লা আবর্জনা সরাতে প্রতি বছর 8 থেকে 10 কোটি টাকা বরাদ্দ রাখতে চায় সংস্থাটি। শাখাউচ্চপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। একদিকে হাজার হাজার কোটি টাকা খরচ করেও নগরের জলবদ্ধতার সুফল মিলছে না। সামান্য বৃষ্টিতেই হাঁটু সমান পানিতে তলিয়ে যায় নগরীর বেশিরভাগ এলাকা। অন্যদিকে বৃষ্টি কিংবা ড্রেনের পানি অপসারণের যে পথ, সেগুলো ভরাট হয়ে গেছে অনেক আগেই। অর্থাৎ কর্ণফুলীমুখী প্রতিটি খালের মুখ ভরাট হয়ে যাওয়ায় বৃষ্টির পানি নদীতে যেতে না পেরে নগরীতে জলবদ্ধতার সৃষ্টি করছে। প্রায় 20 থেকে 25 ফিট আপনার পলিথিন স্তর হয়ে গেছে, সেগুলো ড্রেজিং করতে হবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, তাহলে পানি চলে যাবে। এদিকে আবার গত কয়েক সপ্তাহ ধরে কিছুটা ভিন্ন চিত্র কর্ণফুলী নদীর উজান অংশে। নগরীর চাকতাই খালের মুখ থেকে মাটি অপসারণ করছে বিশেষায়িত ক্রোকোডাইল ড্রেজার। বন্দরনগরী চট্টগ্রামের পানি প্রবাহের জন্য কাগজে কলমে খাল রয়েছে 56টি, কিন্তু দখলের কবলে চলে যাওয়ায় এখন অস্তিত্ব রয়েছে 32 থেকে 38টি খালের। মূলত চট্টগ্রাম নগরীর জলবদ্ধতা নিরসনে বন্দরের নেওয়া ক্র্যাশ প্রোগ্রামের আওতায় পর্যায়ক্রমে পরিষ্কার করা হবে 8টি খালের মুখ। রাজাখালী এবং চাকতাই খাল, এগুলোতে আমরা কন্টিনিউয়াসলি ড্রেজিং করছি এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা গ্র্যাব ড্রেজারের মাধ্যমে করছি, কিছু কিছু ক্ষেত্রে আমরা আমাদের যে বন্দরের নিজস্ব একটা ক্রোকোডাইল ড্রেজার আছে, আপনারা দেখেছিলেন, সেই ড্রেজার দিয়েও আমরা কাজ করে ভিতর থেকে যতটুকু সম্ভব আমরা এটা করছি। এসব খালের মুখ ভরাট হয়ে যাওয়ায় শুধুই যে নগরীর জলবদ্ধতার সমস্যা হচ্ছে তা কিন্তু নয়। কর্ণফুলী নদীর জোয়ারের পানি স্বাভাবিকভাবে প্রবাহিত হতে না পারায় নাব্য সংকট সৃষ্টি করছে বন্দর এলাকায়। যেখানে আমাদের অ্যাম্ফিবিয়ান ড্রেজারগুলো যেতে পারে, আমাদের সক্ষমতা আছে, ওইটাও আমরা ম্যাক্সিমাম করে দিচ্ছি। বিভিন্ন ড্রেনেজ এবং খালের মুখ যেগুলো আছে, এই সমস্ত জায়গাও আমরা কিছু কিছু জায়গায় আমরা পরিষ্কার করে দিচ্ছি। ক্যাপিটাল ড্রেজিং এর আওতায় কর্ণফুলী নদীর 4 কিলোমিটার এলাকায় অন্তত 48 লাখ ঘনমিটার মাটি অপসারণ করা হচ্ছে। আর জলবদ্ধতার জন্য চিহ্নিত 8টি খালের মুখের অংশে 4 মিটার গভীরতায় খনন করা হবে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। তীব্র জ্বালানি সংকটে ভুগছে দেশের রপ্তানিমুখী শিল্প খাত। এরই মধ্যে যা আতঙ্ক ছড়িয়েছে ক্রেতাদের মনে। এমন দাবি করে তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তারা বলছেন, নিরবচ্ছিন্ন গ্যাস বিদ্যুতের অভাবে 35% কমেছে উৎপাদন সক্ষমতা, বাড়ছে অপচয়। এ অবস্থায় সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এই সংকট মোকাবিলার তাগিদ দিচ্ছেন তারা।
প্রয়োজনে এলএনজি আমদানি বাড়িয়ে শিল্পে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের পরামর্শ অর্থনীতিবিদদের। চলতি অর্থবছরের প্রথম 10 মাসে তৈরি পোশাক রপ্তানি হয়েছে $3,264 কোটি। গেল অর্থবছরে একই সময়ে যার পরিমাণ ছিল $2,967 কোটি। অর্থাৎ বছর ব্যবধানে খাতের রপ্তানি আয় বেড়েছে 10%। অবশ্য প্রবৃদ্ধির এমন পরিসংখ্যানেও তৃপ্তির ঢেকুর তুলতে পারছেন না রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তারা, কারণ জ্বালানি সংকটে ভুগছেন তারা। গ্যাসের প্রেশার যেখানে থাকা উচিত 10 to 15 PSI, গত 3 সপ্তাহ ধরে গ্যাসের প্রেশার এখন 0, 1.5 to 2 PSI থাকে। ট্যারিফের যে চ্যালেঞ্জটা আছে এটা সবার, কম আর বেশি, কিন্তু এই যে আভ্যন্তরীণ গ্যাসের সমস্যা কিন্তু সবার না, সেটা বাংলাদেশের সমস্যা। গত মাসে আমাদের এক্সপোর্ট মাসাল্লাহ অনেক ভালো হয়েছে, কিন্তু এই মাস থেকে 5 to 10% কমে যেতে পারে। উদ্যোক্তারা বলছেন, শুল্ক যুদ্ধের অস্থিরতায় ক্রয়াদেশ দেওয়ার ক্ষেত্রে অনেকটাই ধীরে চলো নীতিতে চলছেন মার্কিন ক্রেতারা। কারখানায় আসা ক্রয়াদেশও সময় মতো ক্রেতার ঘরে পৌঁছে দিতে দেখা দিয়েছে অনিশ্চয়তা, কারণ নিরবচ্ছিন্ন গ্যাস বিদ্যুতের অভাবে কমছে উৎপাদন সক্ষমতা, বাড়ছে অপচয়। বিদ্যুৎ গ্যাস ইস্যুর কারণে 35% প্রোডাকশন ইমিডিয়েটলি ড্রপ, মেটেরিয়াল নানাভাবে এখন ওয়েস্টেড হচ্ছে। এই ধরনের কস্ট কে আমাদেরকে রিকভার করে দিবে? এই অবস্থায় বাজার প্রতিযোগিতায় টিকে থাকতে রপ্তানিমুখী শিল্পে জ্বালানি সংকট মোকাবিলায় সরকারকে পাশে চান উদ্যোক্তারা। এটা ভয়াবহতা সৃষ্টি হয়ে গেছে ইতিমধ্যে ভাইয়ারদের কাছে, যে তোমরা নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ গ্যাসের অভাবে আমার প্রোডাকশন তোমরা দিতে পারতেছো না, সেহেতু আমার শিপমেন্টটা ডিলে কবে ভাবো, সেটা কোনো অনিশ্চয়তা, কোনো নিশ্চয়তা নেই। ক্ষতি যেটা হওয়ার হয়ে গেছে, এটা ক্ষতিটা কিভাবে রিপেয়ার করা যায় সেটা নিয়ে কাজ করতে হবে, এবং ভবিষ্যতে যেন এই ধরনের সিদ্ধান্তহীনতা না থাকে। 2 কার্গো বা 3 কার্গো বাড়তি এলএনজি আপনাকে আনতে হবে, এটা জানেন। ফরেন কারেন্সি রিজার্ভ যেহেতু ঠিক ছিল, কেন আমরা আনলাম না? অর্থনীতিবিদদের পরামর্শ, রিজার্ভের হিসাবে ঘুরে দাঁড়ানো অর্থনীতিকে টেকসই করতে প্রয়োজনে এলএনজি বাড়িয়ে সচল রাখতে হবে কারখানার চাকা। এখন বেশি দাম দিয়েও জ্বালানি পাওয়া যাচ্ছে না। কাতা সহ অন্যান্য উৎস থেকে আমরা যদি দ্রুত এলএনজি না নিয়ে আসতে পারি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের রপ্তানি বাধাগ্রস্ত হতে পারে। অভ্যন্তরীণ সংকটের কারণে ক্রয়াদেশ হাতছাড়া হলে তা ফিরিয়ে আনা কঠিন হবে বলেও সতর্ক করছেন খাত সংশ্লিষ্টরা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। প্রখ্যাত লোকসঙ্গীত শিল্পী, গবেষক ও লেখক মুস্তাফা জামান আব্বাসী মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার ভোরে বনানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 87 বছর। বাদ জোহর গুলশানের আজাদ মসজিদে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে পিতা উপমহাদেশের বিখ্যাত সঙ্গীত শিল্পী আব্বাস উদ্দিনের কবরের পাশে তাকে সমাহিত করার কথা রয়েছে। সঙ্গীতের সাথে তার ছিল আত্মিক যোগ। পথ দেখিয়েছিলেন বাবা। সেই পদাঙ্ক অনুসরণ করেই সঙ্গীতের ভুবনে ডুব দিয়েছিলেন, আর সকলের জন্য খুলে গেছেন এক অপার্থিব সঙ্গীতের অদেখা ভুবন। কিংবদন্তি লোকসঙ্গীত শিল্পী আব্বাস উদ্দিনের কনিষ্ঠ পুত্র তিনি। জীবদ্দশায় অর্ধশত বছর কাটিয়েছেন লোকসঙ্গীতের চর্চায়, সংগ্রহ করেছেন লোকগান। শুধু সঙ্গীতের যাত্রায় নিজেকে সীমাবদ্ধ করে রাখেননি, 2 হাত ভরে লিখেছেন, কখনো উপন্যাস, কখনো প্রবন্ধ, আবার তিনি পত্রিকার পাতায় নিজের অনুভবের কথা ব্যক্ত করেছেন অবলীলায়। 2018 সালে স্ট্রোক করার পর থেকে নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছিলেন এই শিল্পী। শুক্রবার বিকেলে হঠাৎ শ্বাসকষ্টে ভুগলে তাকে রাজধানীর বনানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর 5:50 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মুস্তাফা জামান আব্বাসী। ব্যক্তিগত জীবনে অত্যন্ত সদালাপী, যেমন তার সৌম্য দর্শন চেহারা, অন্তরের মানুষটিও তেমনি পরিষ্কার। বাদ জোহর গুলশানের আজাদ মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তার মরদেহ নিয়ে যাওয়া হয় আজিমপুর কবরস্থানে। সেখানে তার বাবা আব্বাস উদ্দিনের কবরের পাশে তাকে সমাহিত করার কথা রয়েছে। মার্জিয়া শ্রেয়া, সময় সংবাদ, ঢাকা। কক্সবাজার টেকনাফ পেরিন ড্রাইভে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো বৈশাখী ট্রায়াথলন। সাঁতার, সাইক্লিং ও দৌড়ের সমন্বয়ে 2 ক্যাটাগরিতে অংশ নেন দেশি বিদেশি 200 প্রতিযোগী।
কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভে রেজু খাল, খালের দুপাশে প্রস্তুত সেনাবাহিনী ও নৌবাহিনী, প্রস্তুত সাঁতারুরা। বাঁশি দেওয়ার সঙ্গে সঙ্গে খালে ঝাঁপিয়ে পড়েন সাঁতারুরা। 750 মিটার দূরত্ব অতিক্রম করে দ্রুত সাঁতারুরা উঠে আসেন পাড়ে, তারপর প্রস্তুত হন সাইকেলিং প্রতিযোগিতার জন্য। সাইকেল নিয়ে ছুটতে থাকেন সাইকেলিস্টরা। মেরিন ড্রাইভে প্রতিযোগীদের যেন অবিরাম ছুটে চলা, কে যাবেন কার আগে। প্রতিযোগিতা কিছুটা চ্যালেঞ্জিং হলেও প্রথমবারের মতো অংশ নিতে পারায় দারুণ খুশি প্রতিযোগীরা। এইটি খুবই অসাধারণ একটা অনুভূতি ছিল। বাংলাদেশে যদি ট্রায়াথলন হয় এই জায়গাটা সবচেয়ে চ্যালেঞ্জিং, কারণ এখন টেম্পারেচার 35 ডিগ্রি আপ। মেরিন ড্রাইভে 20 কিলোমিটার সাইকেলিং শেষে এবার 5 কিলোমিটার দৌড়। সবাই ছুটছেন। সাঁতার, সাইকেলিং ও দৌড় তিনটি 1 ঘন্টা 25 সেকেন্ডে শেষ করে চ্যাম্পিয়ন হন মোহাম্মদ শামসুজ্জামান আরাফাত। জানান এমন প্রতিযোগিতা উৎসাহিত করে অ্যাথলিটদের। আমাদের এখন কোনো অলিম্পিক টাইটেল নাই, ইনশাআল্লাহ এই ধরনের রেসগুলো যদি রীতিমতো হয় আমাদের স্পোর্টসরা যারা স্পোর্টস করে তারা অনেক এনকারেজ ফিল করবে। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সেনাবাহিনীর 10ম পদাতিক ডিভিশনের জিওসি ও কক্সবাজার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম। আর খেলাধুলার মাধ্যমে কক্সবাজারের পর্যটনকে বিকশিত করার মূল লক্ষ্য বলে জানালেন জেলা প্রশাসক। জেলা প্রশাসন এবং বাংলাদেশ সেনাবাহিনী যৌথভাবে দীর্ঘ সময় ধরে আমরা প্ল্যান করছি এবং আমরা চেষ্টা করছি স্পোর্টস ফর ট্যুরিজম। সেনাবাহিনীর 10 পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে ও জেলা প্রশাসনের সহযোগিতায় বৈশাখী ট্রায়াথলনে অংশ নেন 200 প্রতিযোগী। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। অপারেশন সিঁদুরের জবাব দিল পাকিস্তান। ভারতে বুনিয়ান মারসুস অভিযান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি, বিমান ঘাঁটিতে পাল্টা হামলার দাবি নয়াদিল্লির। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি আদায়ে অনড় ছাত্র জনতা। রাজধানীর শাহবাগ ব্লকের যাত্রাবাড়িতে অবস্থান। বিকেলে সারা দেশে গণজমায়েতের ডাক এনসিপি। এবং কোন দলকে নিষিদ্ধ করে রাজনৈতিক সমস্যা সমাধান হয় না বললেন গয়েশ্বর। আইনের শাসন নিশ্চিতের তাগিদ। চট্টগ্রামে বিএনপির তারুণ্যের সমাবেশে নেতাকর্মীর ভিড়। এই ছিল দুপুরের সময়। সঙ্গেই থাকুন সময়ের।